ঠিক ক্রিকেটের পরেই মনে হয় যে এখন বর্তমান স্কেটিং। রাস্তাঘাটে যেখানে তাকাবেন দেখবেন স্কেটারদের, বিভিন্ন টিকটকার, বিভিন্ন ইয়েরা স্কেটিংটাকে খুবই জনপ্রিয় করে তুলছে। তো এইটাই প্রাউড মনে হয়, কারণ এক সময় স্কেটিংটাকে আমাদের ক্রীড়া মন্ত্রণালয় থেকে বন্ধ করে দিবে সিদ্ধান্ত নিয়েছে যে স্কেটিং এই দেশের জন্য না। স্কেটিংটা একটা ব্যয়বহুল খেলা, এটা দিয়ে আমাদের দেশে এই গরিব দেশের মতো দেশে না। কিন্তু এখন দেশও অনেক উন্নত হয়েছে, আমাদের দেশে স্মার্ট দেশ, স্মার্ট স্পোর্টস হিসেবে আমাদের এখন স্কেটিংটা। আমার হাতে তৈরি খেলোয়াড়রাই বিশ্বকাপ খেলতে গিয়েছে, আমিও যেমন বিশ্বকাপ খেলে আসছি, ঠিক আমার হাতে যে তৈরি খেলোয়াড় তারাও বিশ্বকাপ খেলে আসছে। এটা কেউ ফান হিসেবে নিচ্ছে, কেউ বিনোদন হিসেবে নিচ্ছে, কেউ এক্সারসাইজ, আবার কেউ গেম। যেমন আমাদের ওই যে খেলোয়াড় বাংলাদেশ গেমসের মধ্যে পদক তালিকায় আছে, হ্যাঁ, বাংলাদেশের বেস্ট পজিশনের মধ্যে ও একজন আছে। তো এইভাবেই যদি কেউ ভাবে যে না আমি ফান করব তাহলে ফান, কেউ যদি বলে যে না আমি এটাকে প্রফেশন হিসেবে নেওয়ার মতো আছে। যা বর্তমানে বাংলাদেশে অনেকগুলো ক্লাব হয়েছে, যা আমার হাতের এই বেশিরভাগ ক্লাব তৈরি, এমনকি টিচারগুলো। আমি এক একজনকে বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় আমি গিয়ে তাদেরকে উদ্বোধন করে দিয়ে আসছি, তাদেরকে উৎসাহ দিয়ে সুন্দরভাবে, তারাও মাশাআল্লাহ ভালো করতেছে। কেউ কেউ দেখি যে আমি তো অনেক ইউটিউব এগুলো দেখি, ওরা ভিডিও ছাড়ে, কেউ গাড়ি ধরে যাচ্ছে, এই গাড়িটা যদি হঠাৎ ব্রেক করে তখন নাকে মুখে লেগে যেতে পারে। এটা খুবই রিস্কি। আর ওদের ওইরকম কোনো ভালো ট্রেনিংও নাই। যেমন আমরা এটার পড়াশোনা করেছি, ইন্ডিয়াতে স্কেটিং করেছি সকাল বিকেল, আবার যেই কিছু পড়াশোনা থাকে সেটাও আবার করেছি। তারপরে আমরা ওয়ার্ল্ড কাপ খেলেছি, ইন্টারন্যাশনাল খেলেছি, ইন্ডিয়াতে সুপার ন্যাশনাল খেলেছি। এত এক্সপিরিয়েন্স নেওয়ার পরও আমরা রোডে চালাতাম, খুব আতঙ্ক ফিল করতাম। আর এখন এরা কোনো রকম ইউটিউব দেখে, আমাদের চালানো দেখে এরা রাস্তায় চালানো শুরু করে। এটা খুবই রিস্কি। আমার সাথে যারা ছিলেন, হ্যাঁ, কিছু অভিভাবক, কিছু আমার ফ্রেন্ড সার্কেল, তারা এক সময় করেছে যে আমরা এইভাবে না করে আমরা একটা ক্লাব বা কিছু একটা একাডেমি টাইপের। আবার আমাদের ওই আগের যে ফেডারেশনের সেক্রেটারি মহোদয় ছিলেন, তো উনি দেখতো যে আমরা পৃথিবীর অনেক দেশে খেলে আসছি, তো বাংলাদেশে খেলোয়াড়ের মানে ক্লাবের সংখ্যা খুবই কম ছিল। তখন ইন্টারন্যাশনাল গেম থেকে আসার পরে উনি আমাদের ডেকে নিয়ে বলল যে তোমাদের পারফরমেন্স এতই ভালো, হ্যাঁ, তাহলে তোমাদের যারা সিনিয়র খেলোয়াড় আছে তোমাদের নামে আমরা ক্লাব করতে চাই। হ্যাঁ, যেমন আমি আজাদ, এই জন্য আজাদ স্কেটিং ক্লাব। এটা তো সিনিয়র কয়েকজন খেলোয়াড় ছিলাম, বলো যে এই কয়জনের নামে এই কয়টা ক্লাব। তো অনেকের ক্লাবগুলো ধরে রাখতে পারেনি, আর আমি এটা ছেড়ে যাইনি দেখে আলহামদুলিল্লাহ এখান থেকে আজকে বিশ্বকাপের মতো জায়গা করে নিচ্ছে আজাদ স্কেটিংয়ের খেলোয়াড়রা। চন্দ্রিমা উদ্যান, এটা আজাদ স্কেটিং ক্লাব নামে বাংলাদেশের সবচাইতে বৃহৎ ক্লাব। এখান থেকেই বাংলাদেশের জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে যত খেলোয়াড়গুলো এখান থেকেই বের হয়েছে বেশিরভাগ। আমি যখন শুরু করি তখন তো আমার ফ্যামিলি থেকে খুবই ছিলাম যে কি করো তুমি এইসব, যে পড়াশোনা করো বা চাকরি বাকরি করো বা অন্য কিছু করো। তখন আমি ভাবলাম যে দেখি না এটা দিয়ে কিছু করা যায় কিনা, এটা দিয়ে বেটার কিছু কেন। আলহামদুলিল্লাহ এখন যারা করেছে, আমার ফ্যামিলি যারা রাগ করতো, তারা এখন বাহবা দিচ্ছে যে না আলহামদুলিল্লাহ আমি ভুল করিনি। যে কোনো জিনিসেই লেগে থাকলে সেটার একটা ভালো কিছু রেজাল্ট পাওয়া যায়, সেটা আমি বাস্তব প্রমাণ। 1995-96 সালে ওই সময় বাংলাদেশে হাতে গোনা কয়েকজন করতো মাত্র, তাও সীমিত কয়েকজন। তাও আমরা ট্রেনিং করতে যেতাম ইন্ডিয়ার দিল্লিতে। আমাদের এখানে মিস্টার গ্রেকো নামের আমাদের যে স্যার, উনি আসতেন আর্জেন্টিনার, উনি ইন্ডিয়া থাকতেন, উনি মাঝে মাঝে বাংলাদেশে আসতেন ট্রেনিং করাতে। তো বাংলাদেশ থেকে অনেকেই গিয়েছিলেন ইন্ডিয়াতে ট্রেনিং করতে, তার মধ্যে লাস্ট খেলোয়াড় ছিলাম আমি, যে ওনার হাতে ট্রেনিং পেয়েছি। আমার পরে আর কারো ভাগ্য হয়নি ওনার হাতে ট্রেনিং নেওয়া, কারণ এরপরে উনি মারা গিয়েছিলেন। আমি ন্যাশনাল এমনকি ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলেছি। আমি সাউথ আফ্রিকা খেলেছি ইন্টারন্যাশনাল গেম, সেখানে আমাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আসছিলেন কলম্বিয়া থেকে, উনি পড়ে গিয়েছিলেন, তাই ওনাকে হারাতে সক্ষম হয়েছে। না হয়তো ওই টাইপের খেলোয়াড়দের হারানো খুবই দুষ্কর। আমাদের বাংলাদেশের মতো ছোট দেশ থেকে গিয়ে এত বড় মাপের খেলোয়াড়কে হারানো, তাই নিজেকে প্রাউড মনে করি যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে আমি হারাতে সক্ষম হয়েছি। স্কেটিংটাকে এখন এত উঁচু স্থানে নিয়েছে, আর আমাদের সময় দেখা গেছে আমরা প্লেন ভাড়ার জন্য অনেক দেশে খেলতে যেতে পারিনি। যেমন জাপানের মতো দেশে, বড় বড় দেশে আমরা প্লেন ভাড়ার জন্য, কারণ ওই সময় কোনো স্পন্সরও ছিল না, আমাদের ফেডারেশনে কোনো ছিল না। কিছু কিছু খেলোয়াড় আছে যে আমার ভাবির স্বর্ণ বিক্রি করে আমি ইন্টারন্যাশনাল গেমে অ্যাটেন্ড করেছি, তারপরেও গেমগুলো ছাড়িনি, চেষ্টা করেছি, আবার অনেকগুলো সম্ভব হয়ে হয়নি।